বাচ্চার যা কিছু ভালো গুণাবলী তার সবই আসে তার বাবার দিক থেকে, অথবা তাদের আত্মীয়-স্বজনের দিক থেকে, অথবা বাবার দিকের আত্মীয়-স্বজনও খুঁজে না পাওয়া গেলে তাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও আসে। আর উল্টোর দিকে যত রকমের খারাপ কিছু আছে সব আসে মায়ের কাছ থেকে, মায়ের আত্মীয়-স্বজনের কাছ থেকে। অথচ আমাদের দেশে এই ব্যাপারটা একদমই কমন। বাচ্চা মানুষ করতে আমরা মায়েরাই এগিয়ে থাকি। খুব কম পরিবারে বাবা সমানভাবে বাচ্চা মানুষ করে। যে সমস্ত মেয়েরা চাকরিজীবী তাদের বেলায়ও দেখা যায় বাচ্চা থাকে তাদের নানা নানির কাছে, এবং তারপর মায়েরা চাকরি করছে। এটা একদম বেশিরভাগের বেলায় আমি বলছি। হয়তো এর ব্যতিক্রমও কয়েকটা ফ্যামিলিতে আছে যেখানে দাদা দাদির কাছে থেকে বাচ্চারা মানুষ হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নানা নানির কাছে থেকেই বাচ্চা মানুষ হয়। আর এক্ষেত্রে দেখা যায় বাচ্চার কোনো খারাপ কিছু দেখলে বাচ্চার বাবা সহ সবাই বলবে এইটা হচ্ছে মা শিখিয়েছে, বা নানা নানির কাছ থেকে শিখেছে, মামা খালাদের কাছ থেকে শিখেছে। আর ভালো যা কিছু আছে সবই আমার বাচ্চা, দেখো আমার বাচ্চা কত ভালো কিছু করেছে, এরকম হয়। এটা একদম কমন। আমি ছোটোবেলা থেকে আমার বাসায়ও এই জিনিসটাই দেখে আসতেছি। ভালো কিছু হলে বাবা খুব গর্ব করে বলবে আমার মেয়ে আমার ছেলে এই করেছে, আর খারাপ কিছু হলে মাকে এসে শাসাবে তোমার মেয়ে বা তোমার ছেলে কী করেছে দেখো। তো যাই হোক, আমার বাচ্চাদের বেলায় এটা অবশ্যই একটু ডিফারেন্ট। ওরা ওদের বেশিরভাগ ভালো গুণাবলী ওর বাবার কাছ থেকেই পেয়েছে, এটা আমি নিজে থেকেই স্বীকার করি বা নিজে থেকেই বলি। কারণ কোভিড-19-এর কারণে ওর বাবা অনেকটা সময় বাসায় হোম অফিস করেছে, যার কারণে ওরা ওদের বাবার অনেকটা সঙ্গ পেয়েছে। এছাড়াও সকালে বা রাতে অফিস থেকে ফিরে ওরা ওদের বাবার অনেকটা সঙ্গ পায়। সকালবেলা তো প্রায় ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আসার আগ পর্যন্ত বেশিরভাগ কাজই শাহিন করে ফেলে। ওদের স্কুলের কি পড়ে যাবে সেগুলো আয়রন করা থেকে শুরু করে ওদের সকালের নাস্তা রেডি করে দেওয়া এবং তারপর স্কুলে ড্রপ করে দেওয়া সবই ও করে। আমি শুধু মাঝখান দিয়ে টিফিনটা বানিয়ে নায়ের চুলটা রেডি করে দিই। নায়ের যদিও নিজেই ওর ড্রেস আপটা করে ফেলে, আর ওইদিকে স্বচ্ছকে একটু আমাদের দুইজনেরই খুব কষ্ট হয় রেডি করাতে। তো যাই হোক, এভাবেই হচ্ছে গিয়ে আমাদের সকালের সময়টা পার হয়। তো অন্য সময় আমি যদিও এই সময়টা একটু ঘুমিয়ে থাকি, কারণ ওরা 7টার সময় বের হয়ে যায়, আমার তেমন কিছু করার থাকে না। খালা আসতেও একটু দেরি লাগবে, তো আমি ওই সময়টায় ঘুমিয়ে পড়ি আবার। কিন্তু আজকে একটু ডিফারেন্ট, তাই রেডি হয়ে বের হয়ে গেলাম। লোপা ভাবির বাসায় ব্রেকফাস্টের দাওয়াত ছিল আরও কয়েকটা ভাবির সঙ্গে। তো এই হালকা হালকা শীতের সকালে নাস্তার জন্য এই আইটেমগুলো একদম পারফেক্ট ছিল। যদিও ওর বাসা থেকে সকালবেলা এই নাস্তাগুলো খেয়ে যাওয়ার পর আমি দুপুরবেলা আর কোনো কিছু খেতে পারিনি। শুধু 1 কাপ চা খেয়ে তারপর পুরো দুপুরটা পার করে দিয়েছিলাম। এতটাই ভরপেট খেয়েছিলাম। খিচুড়ির সঙ্গে জলপাইয়ের চাটনি, হাঁসের মাংস, বেগুন ভাজা, শুটকি ভুনা, গরুর মাংস, তারপর ডেজার্টে করেছিল দুধ চিতই পিঠা আর কেক এনেছিল। তো দুপুরে আমি এসে বাসায় তারপর ইলিশের এই ঝোলটা রান্না করেছিলাম। ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না। তারপর শেষমেশ মনে হলো আচ্ছা দিনের একটা অংশের ভিডিও একটুখানি করে রাখি, যদি রিল কিছু একটা দেয়া যায়। আর এইদিকে আগের রাতে একটা কিউট চড়ুই পাখি বাসার ভেতর ঢুকে গিয়েছিল। পরে ওটা তো জানলা বন্ধ করে দিয়ে স্বচ্ছ রেখে দিয়েছিল। পরের দিন সকালবেলা আমি ওকে বোঝালাম অনেক করে যে তোমার বাবা মার কাছে যদি তুমি না থাকো তাহলে তোমার কতটা কষ্ট হবে। তুমি যদি কোনো বাসায় গিয়ে এভাবে আটকা পড়ে যাও, সেখান থেকে তোমাকে যদি কেউ না আসতে দেয় তোমার বাবা মায়ের কাছে, তোমারও তো অনেক খারাপ লাগবে। অপরিচিত কোনো জায়গায় তোমার কি ভালো লাগবে? এই পাখিটারও তো একদমই ভালো লাগছে না। তো এরকম করে ওকে যখন বুঝালাম তখন ও পাখিটাকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পর যদি একটু কান্না কান্না ভাব ছিল ওর। তো যাই হোক, আমি একটা লেবাজে তাইয়েবা নামের অনলাইন পেজ থেকে কিছু হাত মোজা আনিয়ে নিয়েছিলাম, কারণ অনেক জামার হাতা ছোট হয়ে যায়। তো এই মোজাগুলো পরে নিলে সতর ঢাকার যে নিয়মটা আছে সেইটাও ফুলফিল হয়ে যাবে। এমনিতে কাপড়ের কোয়ালিটি খুব ভালো মনে হলেও শীতের সময় কিংবা গরমের সময়ও এটা পরলে খুব একটা গরম লাগবে না। তবে আমার কাছে মনে হলো যে উপরের দিকটা একটু লুজ, যদিও আমার বেশিরভাগ ড্রেসের হাতাই ফুল স্লিভ, তাই খুব একটা চিন্তা করছি না। তো রাতের বেলা বিছানা গুছানোর দায়িত্ব বেশিরভাগ সময় শাহিনী পালন করে, মানে আমি পুরোপুরি দায়িত্ব ওর হাতে দিয়ে দিয়েছি। কিন্তু যখনও ব্যস্ত থাকে আমাকে করতে বলে আমি তখন আর নিজে করি না, আমি নায়ার অথবা স্বচ্ছকে দিয়ে দিই। ওরা দুইজন বিছানা গুছায়। এখন একজন যদি ওদের রুমের বিছানাটা গুছায় তো আমি আরেকজনকে আমার রুমের বিছানাটাও গুছিয়ে দিতে বলি, মানে রাতের বেলা ঘুমানোর জন্য বিছানা রেডি করা আর কি। আর ওরা দুজন কীভাবে আলাদা বেডে ঘুমায়, এত ছোটো বয়স থেকে কীভাবে আমি ওদেরকে আলাদা বেডে দিলাম, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো এই ব্যাপারে সফল হতে আমাদের প্রায় 2 বছর লেগেছে। 2 বছর যাবৎ আমি
আর ওদের বাবা ওদেরকে নিয়ে প্রায় যুদ্ধ করেছে। রাতের বেলা মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত, ওদের কান্নাকাটি করতো। স্বচ্ছ নয়, তবে নায়ারেরই এই ব্যাপারটা বেশিরভাগ সময় হতো। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সেটেলড। আপনি যদি বাচ্চাদেরকে আলাদা বিছানায় দেওয়ার চিন্তা করেন তাহলে আপনাকে একটু কঠোর তো হতেই হবে, কারণ বাচ্চারা খুবই ইমোশনাল হয়ে যায়। আপনি কি ইমোশনাল হয়ে গেলে তখন আর পারবেন না। আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আজকে বাচ্চা আলাদা বিছানায় ঘুমালো, কালকে আবার ও কান্নাকাটি করলো, পরে আপনি তাদের সঙ্গে আবার ঘুমালেন। এরকম করে করলে দেখা যায় যে বাচ্চারা আর চায় না ঘুমাতে, ওরা আবার একসাথে ঘুমাতে চায়। তাই কনসিস্টেন্সিটা বজায় রাখা খুবই জরুরি। আর এছাড়া একটা রুটিন করা, যে বিছানায় দিলেই তো আর বাচ্চারা ঘুমিয়ে যায় না, সেই ঘুম না আসার আগ পর্যন্ত কি করবে বাচ্চারা, এরকম একটা কিছু ঠিক করে দেওয়া। যখন ওরা অনেক ছোট ছিল তখন হয়তো আমি গল্প বলে বলে ঘুম পাড়াতাম, তবে এখন ওরা নিজেরাই গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। তো যাই হোক, আজকে আমার ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।